গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। এটি শার্লক হোমসের প্রথম কেস। আজ রয়েছে এর প্রথম পর্ব। শুরু করছি এ স্টাডি ইন স্কারলেট। 1878 সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে নেটলে গিয়েছিলাম আমি সার্জন পাঠক্রম পড়বার জন্য। সেখানকার পড়াশোনা চুকিয়ে সামরিক বাহিনীতে যোগদান করলাম অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে। ইন্ডিয়ায় গিয়ে কাজ বুঝে নেওয়ার আগেই লাগলো আফগান যুদ্ধ। বোম্বাই পৌঁছে শুনলাম আমাদের বাহিনী গিরিশঙ্করের মধ্য দিয়ে শত্রুদের এলাকায় ঢুকে পড়েছে। অন্যান্য অফিসারদের সঙ্গে কোনো মতে আমিও পৌঁছালাম কান্দাহারে। রেজিমেন্টের ডিউটি শুরু করে দিলাম তৎক্ষণাৎ। এই অভিযানে অনেক বরাত খুলে গেছে, সম্মান পেয়েছে, পদোন্নতি ঘটেছে। আমার বরাতে জুটেছে শুধুই দুর্ভোগ। ব্রিগেড থেকে আমাকে সরানো হয়েছে। বার্কশায়ারের সঙ্গে মেওয়ানদের রক্তক্ষয়ী সংগ্রামে গিয়েছি। কাঁধে লেগেছে ডিজেল বুলেট, হাড় ভেঙেছে, সাবক্লেভিয়ান ধমনী ছুঁয়ে গেছে। খুঁড়ে গাজীদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি আর্দালি মুড়ের জন্য। ঘোড়ার পিঠে ফেলে নক্ষত্র বেগে সে আমাকে নিয়ে এসেছে ব্রিটিশ সৈন্যবাহিনীর মধ্যে। দারুণ যন্ত্রণা আর পরিশ্রমে আমি তখন ধুঁকছি। ওই অবস্থায় আমাকে আনা হলো পেশোয়ারের সদর হাসপাতালে। অনেকটা সামলে ওঠার পর বারান্দায় বেড়াতাম, হাসপাতালে অন্য অন্য ওয়ার্ডে ঘুরঘুর করতাম। তারপরেই আক্রান্ত হলাম অভিশপ্ত ভারতীয় আন্তরিক জ্বরে। শরীর একেবারেই ভেঙে গেল। ভীষণ কাহিল হয়ে পড়লাম। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফিরে এলাম ইংল্যান্ডে। ইন্ডিয়া থেকে সামরিক জাহাজ ওরন্টেজ 1 মাস পরে নামিয়ে দিয়ে গেল পোর্টসমাউথ বন্দরে। শরীরে তখন আমার আর কিছু নেই। সরকার ঠিক করলে আমাকে 9 মাস সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হোক। ইংল্যান্ডে আমার 3 কুলে কেউ নেই। পকেটের রেস্ত বলতে দৈনিক 11.5 শিলিং বরাদ্দ। তাই এলাম লন্ডনের ব্রিটিশ সাম্রাজ্যের সব উড়নচণ্ডীরা শেষ পর্যন্ত যেখানে এসে জোটে। উঠলাম একটা হোটেলে, কিন্তু 2 দিনেই বুঝলাম ওই টাকায় হোটেলে থাকা সম্ভব নয়। হয় আমাকে লন্ডন ছেড়ে যেতে হবে, নয় জীবনযাপনের ধারা পাল্টাতে হবে। শেষেরটাই সহজ মনে হলো। কারো বাড়িতে সস্তায় থাকা খাওয়ার জায়গা খুঁজতে লাগলাম। যেদিন ঠিক করলাম সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেদিনই ক্রাইটেরিয়ন বারে দেখা হয়ে গেল স্টামফোর্ডের সঙ্গে। এককালে স্টামফোর্ড ছিল ডাক্তারি কাজে আমার সহযোগী ড্রেসার। খুব একটা হৃদ্যতা অবশ্য ছিল না, কিন্তু সেদিন পেছন থেকে আমার কাঁধে টোকা মারতেই ওকে দেখে কি ভালোই যে লাগলো তা বলবার নয়। লন্ডনে ধূ নিঃসঙ্গতার মধ্যে সে যেন একটা মরুদ্যান। স্টামফোর্ডও দেখলাম উল্লসিত হয়েছে আমাকে দেখে। আনন্দের চোটে তক্ষুনি একটা ছ্যাঁকড়া গাড়ি নিয়ে রওনা হলাম হলবর্ন অভিমুখে লাঞ্চ খাওয়ার জন্য। গাড়ির মধ্যে স্টামফোর্ড জিজ্ঞেস করলো, ওয়াটসন, এ কি ছিঁড়ে হয়েছে তোমার? চেহারাটা তো দেখছি তক্তার মতো পাতলা আর বাদামের মতো বাদামি করে ফেলেছ। সংক্ষেপে আমার অ্যাডভেঞ্চার ইতিবৃত্ত শোনালাম। গাড়ি পৌঁছে গেল হলবর্নে। খেতে বসেই সহানুভূতি সুরে বললে স্টামফোর্ড, আহারে, এখন কি করবে ঠিক করেছ? সস্তায় মাথা গোজার আস্তানা খুঁজছি। অদ্ভুত ব্যাপার তো, আজকে এই নিয়ে 2 বার হলো শুনলাম একই ইচ্ছে। প্রথম ইচ্ছেটা কার? হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে, ঘর পেয়েছে চমৎকার, কিন্তু আধা আধি বখরায় থাকবার মতো সঙ্গী পাচ্ছে না। একা খরচ পাওয়ার সাধ্যও নেই। বলো কি, খরচ আর ঘর ভাগ করতে চাইছে? আরে, আমিও তো তাই চাই। একা থাকতে ভাল লাগে না, সঙ্গী পেলে বলতে যাব। স্টামফোর্ড মদের গেলাস হাতে নিয়ে অদ্ভুতভাবে চেয়ে রইল আমার দিকে। বললে, শার্লক হোমসে তুমি চেনো না? চিনলে তার সঙ্গে অষ্টপ্রহর এক জায়গায় থাকতে চাইতে না। কেন বলো তো, গোলমালটা কোথায়? তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। লোক ভালো, বিজ্ঞানের কিছু কিছু ব্যাপার নিয়ে উৎসাহী। মেডিকেল স্টুডেন্ট নিশ্চয়ই? না, ও যে কি চায় সেটাই একটা রহস্য। অ্যানাটমি ভালো জানে, কেমিস্ট্রিতে তুখর, কিন্তু ধরা বাঁধা মেডিকেল ক্লাস কখনো করেনি। এলোমেলো উদ্ভট বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করেছে বিস্তর।
বাইরে জ্ঞান ওর এত বেশি যে অনেক প্রফেসরও মুন্ডু ঘুরে যায় সেই বিদ্যের নমুনা শুনলে। লক্ষ্যটা কি জিজ্ঞেস করনি? না, ও লোকের পেট থেকে সহজে কথা বার করা যায় না। মুড এলে কিন্তু অন্য মানুষ মুখে তখন তুবড়ি ছোটে। এইরকম লোককেই দোষ চাই, বললাম আমি। ভাঙা শরীরে আওয়াজ উত্তেজনা আর ভালো লাগে না। আফগানিস্তানে ঢের শুয়েছি, বাকি জীবনটা তার ঠেলা সামলাই। আমি চাই এমন একজনের সঙ্গে থাকতে যার পড়াশোনার অভ্যেস আছে, কথাবার্তা কম বলে, প্রকৃতি শান্ত। বন্ধুটির সঙ্গে কিভাবে দেখা করা যায় বলো? ল্যাবরেটরি গেলেই পাবে। খেয়ালি লোক তো, কয়েক সপ্তাহ হয়তো ল্যাবরেটরি ঢোকার মারল না, তারপরেই দেখবে উদয়াস্ত পড়ে সেখানে। যদি একান্তই চাও, লাঞ্চ খেয়ে যাওয়া যাবেক্ষণ। অবশ্যই চাই। তারপর শুরু হলো অন্য কথাবার্তা। হলবন থেকে বেরিয়ে ছ্যাঁকড়া গাড়ি ডেকে উঠে বসলাম। যেতে যেতে ভাবি বন্ধুটির সম্বন্ধে আরও অনেক কথা বললে স্ট্যামফোর্ড। বললে, ওয়াটসন, শার্লক হোমসের সঙ্গে যদি তোমার বনিবনা না হয়, আমাকে কিন্তু দোষ দিও না। ল্যাবরেটরিতে মাঝে মাঝে ওকে দেখেছি, এর বেশি খবর আমি রাখি না। তুমি দেখা করতে চাইছো বলেই যাচ্ছি, আমাকে পরে দুশো না। বনিবনা না হলে না হয়, ছাড়াছাড়ি হয়ে যাবে, জবাব দিলাম আমি। তারপর শক্ত চোখে তাকিয়ে বললাম, স্ট্যামফোর্ড, ব্যাপার কি বলো তো? তুমি মাঝে থাকতে চাইছো না কেন? খুব বদমেজাজের লোক নাকি? খুলে বলো, ঢেকো না। হেসে ফেলল স্ট্যামফোর্ড। বললে, অনেক জিনিস বলেও বোঝানো যায় না। হোমস যেন একটু বেশি রকমের সায়েন্টিফিক আমার হাতাতে সহ্য হয় না। কীরকম যেন হিমশীতল ঠান্ডা যুক্তিতে ঠাসার সঠিক জ্ঞানের পেছনে ধাওয়া করার উন্মত্ততা ওর শিরায় উপশিরায়। চামড়ার ওপর ওর নবতম আবিষ্কারের প্রতিক্রিয়া কি জানবার জন্য খুব ঠান্ডা মাথায় বন্ধুর গায়ে ভেজিটেবল অ্যালকোহলের চিমটি কেটে বসিয়ে দিতে পারে, মনের মধ্যে তিলমাত্র বিদ্বেষ না রেখে নিজের চামড়ার উপরে এক্সপেরিমেন্ট করতে পারে অম্লান বদনে। সে তো ভালোই। বাড়াবাড়ি হলেই খারাপ। যেমন ধরো না কেন, কাটাছেঁড়া করা ডিসকেটিং রুমে যদি যাদের নিয়ে গবেষণা তাদেরকে লাঠিপেটা করতে আরম্ভ করে, ব্যাপারটা কিম্ভূত কিমাকার হয়ে দাঁড়ায় নাকি? লাঠিপেটা করে? তাহলে আর বলছে কি? মৃত্যুর পর আঘাত কতখানি ফুটে উঠে যাচাই করার জন্য অমন করে। আমার নিজের চোখে দেখা। এরপরেও বলবে সে ডাক্তারি ছাত্র নয়? বলবো বই কি, মেডিকেল স্টুডেন্ট তো নয়। সে যে কিসের স্টুডেন্ট ঈশ্বর জানেন। যাকগে ভাই, এসে গেছি। শার্লক হোমস লোক কীরকম আলাপ করে নিজেই বুঝে নাও। সরু গলির মধ্যে গাড়ি এসে দাঁড়ালো একটা খিড়কির দরজার সামনে। দরজার পরে মস্ত হাসপাতাল, চেনা জায়গা। পথ দেখানো দরকার ছিল না। পাথরের সিঁড়ি বেয়ে উঠে গেলাম টানা লম্বা করিডরে। দুদিকে চুনকাম করা সাদা দেওয়ালে সারি সারি দরজা। এক প্রান্তে খিলেন দেওয়া একটা গলিপথ বেরিয়ে গিয়ে শেষ হয়ে গেছে কেমিক্যাল ল্যাবরেটরির সামনে। বিরাট উঁচু ঘর, থরে থরে সাজানো অসংখ্য শিশি বোতল, চওড়া নিচু বিস্তর টেবিলে বকযন্ত্র, টেস্টিও বা নীলাভ শিখা চঞ্চল জ্বলন্ত বুনসেন বার্নার। ঘরের মধ্যে ছাত্র বলতে একজনই, দূরের টেবিলে হেঁট হয়ে কাজে নিমগ্ন। আমাদের পায়ের আওয়াজে ঘাড় ফিরিয়ে তাকালো। পরক্ষণেই চেঁচিয়ে উঠল সন্ন্যাসে। এক হাতে একটা টেস্টি টিউব তুলে ধরে চেঁচাতে চেঁচাতে দৌড়ে এলো আমাদের দিকে। পেয়েছি, পেয়েছি। হিমোগ্লোবিনের সংস্পর্শে এলেই থিতিয়ে যাওয়ার মতো একটাই কেমিক্যাল আমি পেয়েছি। সোনার খড়ি আবিষ্কার করলেও বুঝি এর বেশি উল্লাস ওই মুখে ফুটত না। আলাপ করিয়ে দিল স্ট্যামফোর্ড। ডক্টর ওয়াটসন, মিস্টার শার্লক হোমস। কীরকম আছেন বলুন? বলিষ্ঠ মুঠি দিয়ে আমায় করমর্দন করতে করতে বলল হোমস। ভাবতেও পারিনি ওই চেহারায় এত জোর থাকতে পারে। আফগানিস্তানে ছিলেন দেখছি। আপনি জানলেন কি করে? অবাক হয়ে বললাম আমি। তা জেনে কি হবে? শুকনো রশ্মি নীরস হেসে বলল হোমস। প্রশ্ন এখন এই হিমোগ্লোবিনকে নিয়ে। আমার আবিষ্কারটা গুরুত্ব নিশ্চয় অনুধাবন করেছেন।
রসায়নগতভাবে কৌতূহলোদ্দীপক আবিষ্কার সন্দেহ নেই, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে বলেন কি মশাই, এরকম প্র্যাকটিক্যাল মেডিকো লিগার আবিষ্কার কতদিন হয়নি জানেন? রক্তের দাগ প্রমাণ করবার অকাট্য পদ্ধতি কি এর ফলে পাচ্ছেন না? আসুন, এসে দেখে যান। সাগ্রহে আমার কোটের হাতা খামচে ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেল কাজের টেবিলের সামনে। টাটকা রক্ত চাই বলতে বলতে পাট করে নিজের আঙ্গুলের লম্বা বটকিন ফুটিয়ে রক্ত বার করে টেনে নিল কেমিক্যাল পিপিটের মধ্যে। এবার দেখুন, 1 ফোঁটা রক্ত মিশিয়ে দিচ্ছি 1 লিটার জলের মধ্যে। দেখতেই পাচ্ছেন, রক্ত মিশানো জলটাকে দেখতে কেমন বিশুদ্ধ জলের মতোই। রক্তের অনুপাত কিন্তু 10 লাখের 1 ভাগ, তার বেশি নয়। তার সত্ত্বেও রিয়াকশন আমরা দেখতে পাবো। বলেই কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ছুঁড়ে ফেলল জলের মধ্যে, তারপর ঢালল কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ। সঙ্গে সঙ্গে ম্যাটমেটে মেহগনি রং হয়ে গেল জলটার, এবং খানিকটা বাদামি ধুলো থিতিয়ে পড়ল কাচের জারের তলায়। হা হা হা, কেমন, এবার কি বলবেন? নতুন খেলা পেয়ে বাচ্চা ছেলের হাততালি দেওয়ার মতো হাততালি দিয়ে পরমোল্লাসে বলল হোমস। আমি বললাম, দেখে তো মনে হচ্ছে টেস্টটা খুব সূক্ষ্ম। বিউটিফুল, বিউটিফুল। মান্ধাতার আমলের গুয়াইকাম টেস্টার 25 যেমন লটঘটে তেমনি অনিশ্চিত। মাইক্রোস্কোপে রক্তকণিকা পরীক্ষাও তাই। রক্তের দাগ কয়েক ঘন্টার বাসি হলে তা পরীক্ষার আর প্রশ্নই ওঠে না। এই টেস্টে কিন্তু ধরা যাবে রক্তটা বাসি না টাটকা। টেস্টটা যদি আগে কেউ আবিষ্কার করত, মারাত্মক অপরাধী বহু ব্যক্তিরই বহাল তবিয়তে ধরাধামে বিচরণ বন্ধ হয়ে যেত, হাতে নাতে পেত পাপের সাজা। তা ঠিক, স্বগতোক্তি করলাম আমি। ক্রিমিনাল কেসের অনেক কিছু নির্ভর করে একটা পয়েন্টের ওপর। খুন করার বেশ কয়েক মাস পরে হয়তো সন্দেহ এসে পড়ল খুনের ওপরে। জামাকাপড় পরীক্ষা করে বাদামি দাগও পাওয়া গেল, কিন্তু সে দাগ কাদার দাগ কি রক্তের, মোর্চের দাগের না ফলের, কে বলবে? সমস্যাটা নিয়ে বহু এক্সপার্টের মুন্ডু ঘুরে গিয়েছে, এখন থেকে আর ঘুরবে না। পাওয়া গেছে শার্লক হোমস টেস্ট। বলতে বলতে চোখ জলজল করতে লাগলো অদ্ভুত মানুষটার। হাত রাখল বুকের ওপর এবং এমনভাবে বাতাসে মাথা ঠুকে অভিবাদন করল শূন্যকে লক্ষ্য করে, যেন তার সুদূর কল্পনায় উদ্বেলিত হয়ে উঠেছে করতালি মুখর বিশাল জনতা। উৎসাহ দেখে চমৎকৃত হয়ে মন্তব্য করলাম, আপনাকে অভিনন্দন জানানো উচিত। গত বছর ফ্রাঙ্কফুটে ভন বিসচফের কেস হয়েছিল। এই টেস্ট যদি তখন থাকতো, ফাঁসি হয়ে যেত ভন বিসফের। এছাড়াও রয়েছে ব্র্যাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মুলার, নিউ অর্লিয়েন্সের স্যামসন আর মপলিয়ারের লেফেফার। এক করে মামলা এখনই বলতে পারি, প্রতিটি কেসেই অকাট্য হতে পারত এই টেস্ট। হেসে ফেলল স্ট্যামফোর্ড, বলল, তুমি যে দেখছি একটা চলন্ত ক্রাইম ক্যালেন্ডার। এই লাইনে একটা কাগজ বার করে ফেলো, পুলিশের অতীত সংবাদ, ভালো চলবে। পড়ে ইন্টারেস্ট পাওয়া যাবে। আঙ্গুলের ক্ষততে স্টিকিং প্লাস্টার লাগাতে লাগাতে বলল হোমস, আমার দিকে চেয়ে একটু হেসে। একটু সাবধান হওয়া দরকার আমার, বিষ নিয়ে কাজ করি তো। হাত বাড়িয়ে দিতে দেখি বিস্তর স্টিকিং প্লাস্টার লাগানো হাতের চারিদিকে অ্যাসিডীয় বিবর্ণ হয়ে গেছে বেশ কয়েক জায়গা। 3 পায়ের লম্বা টুলে বসল স্ট্যামফোর্ড আর একটা টুল পা দিয়ে ঠেলে দিলে আমার দিকে। বললে, আমরা এসেছিলাম কাজ নিয়ে। ওয়াটসন বাসা খুঁজছে। তুমি বড় ঘ্যান ঘ্যান করছিলে ঘর ভাগাভাগি করে থাকার মতো তো সঙ্গী পাচ্ছ না বলে, তাই ভাবলাম তোমাদের মিলিয়ে দেই। আমার সঙ্গে ঘর ভাগ করে থাকার কথা শুনেই কিন্তু উল্লসিত হলো শার্লক হোমস। বলল, বেকার স্ট্রিটের একটা বাড়ির উপর নজর আছে আমার, দুজনের পক্ষে উপযুক্ত। কড়া তামাকের গন্ধ কি আপনার অপছন্দ? আমি নিজের শিপে ব্র্যান্ড স্মোক করি। চমৎকার। কেমিক্যাল নিয়ে থাকতে ভালোবাসি আমি, মাঝে মাঝে এক্সপেরিমেন্টও করি। বিরক্ত হবেন না তো? একেবারেই না। ভেবে দেখি আর কি কি বদখেয়াল আছে আমার। মাঝে মাঝে গুম হয়ে বসে থাকি দিন কয়েক, হয়তো মুখ খুলিই না।
ভাববে না যেন মুখ ভারী করেছি। একলা থাকতে দেখবেন ঠিক হয়ে যাবে। এবার বলুন, আপনার গলত কি কি আছে? একসঙ্গে থাকতে যাওয়ার আগে দুজনেরই খারাপ দিকগুলো আগে জেনে নেওয়া দরকার। জেনার বহর দেখে না হেসে পারলাম না। বললাম, আমি একটা বুলগের বাচ্চা পুষি। ঝগড়াঝাঁটি চেঁচামেচি ভালোবাসি না। নার্ভ আমার অনেক ধাক্কায় কাহিল। মাঝরাতে উঠে বসে থাকি। আর ভীষণ কুঁড়ে আমি। শরীর ভালো থাকলে আরেক ধরনের বদস্বভাব মাথা চারা দেয় অবশ্য। তবে এগুলোর চাইতে সেটা বড় নয়। চেঁচামেচির মধ্যে বেহালা বাজানো ধরেন নাকি? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে হোমস। সেটা নির্ভর করছে বাজনাদারের ওপর। ভালো বেহালা বাজনা দেবতাও তুষ্ট হন। আর যদি আনাড়ির হাতে। খুশিতে কলকলিয়ে উঠল হোমস। ব্যাস ব্যাস, ওতেই হবে। একসঙ্গে থাকতে পারবো বলে এই বিশ্বাস, যদি ঘরদোর আপনার পছন্দ হয়। কখন দেখা যায় বলুন? কাল দুপুরে এখানেই চলে আসুন। দুজন মিলে গিয়ে দেখে শুনে একটা ব্যবস্থা করে ফেলা যাবে ক্ষণ। করমর্দন করে বললাম, তাহলে সে কথাই রইল, কাল দুপুর। কেমিক্যাল পরিবৃত অবস্থায় হোমসকে রেখে আমি আর স্টামফোর্ড বেরিয়ে এলাম। হেঁটে চললাম হোটেলের দিকে। যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম স্টামফোর্ডকে, আচ্ছা, আমি যে আফগানিস্তান ঘুরে এসেছি, মিস্টার হোমস তা বুঝলেন কি করে? দুর্বোধ্য হাসি হেসে স্টামফোর্ড বললেন, ওর অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে। এটা তার মধ্যে ছোটোখাটো একটা। অনেকে অবাক হয়েছে ওর এই ক্ষমতায় অচেনা মানুষকে দেখেই হাড়ির খবর পর্যন্ত বলে কি করে। সে এক রহস্য। রহস্য তো বটেই। সোৎসাহে দুহাত ঘষতে ঘষতে বললাম, তীব্র রহস্য। এরকম লোকের সঙ্গে আলাপ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম তোমার কাছে। জানো তো, মনুষ্যত্বের প্রকৃত পর্যবেক্ষণ যে করতে পারে, মানুষ তাকে বলা যায়। তুমি ওকে যত না পর্যবেক্ষণ করবে, তার চাইতে অনেক বেশি ও করবে তোমাকে। তোমার কাছে শার্লক হোমস একটি গ্রন্থিল বাধা হয়ে থাকবে চিরকাল, কিন্তু তোমার ভেতর পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ওর চোখে। চললাম। এসো। বলে ফিরে এলাম হোটেলে। মন কিন্তু পড়ে রইল নতুন বন্ধুটির প্রতি। অবরোহমূলক সিদ্ধান্ত বিজ্ঞান। পূর্ব ব্যবস্থা মতো পরের দিন দুজনে গিয়ে দেখলাম 221 বি বেকার স্ট্রিটের বাসাবাড়ি। খান দুই রুচিসম্মত শোবার ঘর, একটা বড়সড় আলো হাওয়াযুক্ত বসবার ঘর, আসবাবপত্র দিয়ে ভালোভাবে সাজানো বসবার ঘরে দুটো বড় বড় জানলা। ঘর যেমন পছন্দ হলো, ভাড়াও তেমনি পকেটে কুলিয়ে গেল। দুই বন্ধু ভাগাভাগি করে নিলে গায়ে লাগবে না। সঙ্গে সঙ্গে কথাবার্তা পাকা করে দখল নিলাম বাড়ির। সেই দিনই সন্ধ্যায় হোটেল থেকে জিনিসপত্র নিয়ে এলাম আমি। শার্লক হোমস এলো পরের দিন সকালে, সঙ্গে বেশ কয়েকটা বাক্স আর পোর্টম্যান্টো। দু একদিন গেল জিনিসপত্র গোছাতে, তারপর গুছিয়ে বসলাম নতুন পরিবেশে। হোমসের সঙ্গে একত্রে অবস্থান দুর্বিষহ নয় বটেই। প্রকৃতি খুব শান্ত, প্রাত্যহিক অভ্যেস নিয়মবদ্ধ। রাত 10টার পর জাগতে দেখিনি। সকালে আমার ঘুম ভাঙবার আগেই উঠে পড়তো, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়তো বাইরে। মাঝে মাঝে সারাদিন কাটতো কেমিক্যাল ল্যাবরেটরিতে, কখনো সব ব্যবচ্ছেদ কক্ষে, কখনো পদব্রজে শহর পরিক্রমায় নিচের মহলেই টোটো করতে যেত বেশিরভাগ। কাজের ঝোঁক চাপলে এনার্জি যেন ফুরোতো না। আবার কখনো দিনের পর দিন মরার মতো পড়ে থাকতো বসবার ঘরে সোফায়, একদম কথা বলতো না। সকাল থেকে রাত পর্যন্ত গায়ের একটা পেশও নাড়াতো না। এই সময়ে একটা স্বপ্নচ্ছন্ন শূন্য গর্ভ চাহনি দেখেছি ওর চোখে। জীবন পরিচ্ছন্ন আর স্বভাব প্রকৃতি শান্ত না হলে ধরে নিতাম নিশ্চয়ই মাদকদ্রব্যের নেশাও আছে। যতই দিন যায় ততই আমার আগ্রহ বাড়তে থাকে ওর সম্বন্ধে। জীবনের লক্ষ্য কি, এই রহস্য ক্রমশ ঘনীভূত হতে থাকে আমার মনের মধ্যে। যে কখনো খুঁটিয়ে দেখে না, ভাষা ভাষা দেখা যার স্বভাব, সে লোকও ওকে দেখলে আকৃষ্ট হবে। এমনই আশ্চর্য চেহারা আর ব্যক্তিত্ব আমার নয়া সঙ্গীটির। লম্বায় 6 ফুটের একটু বেশি, কিন্তু এত কৃশ যে মনে হয় আরও দীর্ঘ। দুই চোখ মর্মবেধী আর শাণিত আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকার সময় ছাড়া।
পাতলা বাজ পাখির মতো নাকখানার মধ্যে প্রচ্ছন্ন সদা সতর্কতা এবং সিদ্ধান্ত নেওয়ার প্রচণ্ড আত্মবিশ্বাস। চৌকোনা প্রকট চোয়ালের মধ্যেও নিহিত সুগভীর আত্মপ্রত্যয় আর মনের দৃঢ়তা। হাত দুখানা অ্যাসিড, কেমিক্যাল আর কালিতে বিবর্ণ, অথচ এই হাতেরই সাধারণ সংবেদনশীলতা আর সূক্ষ্মতা লক্ষ্য করেছি ভঙ্গুর ফিলসফিক্যাল যন্ত্রপাতি নাড়াচাড়া করার সময়। পাঠক হয়তো আমাকে অনধিকার চর্চার দোষে দোষী করবেন হোমস সম্বন্ধে আমার আতীব্র কৌতূহলের জন্য। আমি স্বীকার করছি, শার্লক হোমস উদ্গ্র আগ্রহের সঞ্চার করেছিল আমার মধ্যে। নিজের সম্বন্ধে কথা উঠলেই মুখ বুজে থাকতে চেয়েছে সে, এবং আমি প্রতিবারই সে প্রাচীর ভাঙবার বৃথার চেষ্টা করেছি। আমাকে দোষী প্রতিপন্ন করার আগে কিন্তু খেয়াল রাখবেন, আমার জীবনের লক্ষ্য বলে কিছুই নেই, মনোযোগ আকর্ষণ করার মতোও কিছু নেই। আবহাওয়া ভালো না থাকলে ভগ্ন স্বাস্থ্য নিয়ে যখন তখন বাইরে বেরোতে পারতাম না। বন্ধু বান্ধব কেউ ছিল না যে দর্শন দান করে একঘেয়েমি কাটিয়ে যাবে। এই পরিস্থিতিতে সঙ্গীটি জীবন রহস্য যথেষ্ট আগ্রহের খোরাক জুটিয়েছিল আমার মধ্যে। বেশিরভাগ সময় ব্যয় করতাম সেই রহস্য মোচনে। হোমস মেডিকেল স্টুডেন্ট নয়, ও নিজেই তা স্বীকার করেছে। স্ট্যানফোর্ডে অনুমান অভ্রান্ত প্রমাণিত হয়েছে। বিজ্ঞান জগতে প্রবেশের ইচ্ছেও নেই, বিজ্ঞানের ডিগ্রি অর্জনের প্রচেষ্টাও নেই। তা সত্ত্বেও কয়েকটা বিষয়ে ওর আন্তরিক আগ্রহ লক্ষ্য করার মতো, এবং খ্যাপামিটুকু বাদ দিলে বিশেষ বিশেষ বিষয়ে ওর জ্ঞান এতই ব্যাপক আর গভীর যে তাক লেগে যাওয়ার মতো। জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলে এভাবে কেউ খাটে না, নিজেকে তৈরি করে না, এবং বিশেষ জ্ঞানের ভাণ্ডার এভাবে বাড়িয়ে চলে না। শৃঙ্খলাহীন অধ্যয়নে অসাধারণ হওয়া যায় না, সঠিক পড়াশোনা থাকা চাই। অকারণে কেউ এভাবে ছোটখাটো বিষয় নিয়েও মনকে ভারাক্রান্ত করে না। শার্লক হোমসের জ্ঞান যেমন সুবিপুল, অজ্ঞানতাও তেমনই সুগভীর, দুটোই সমান আশ্চর্যজনক। সমসাময়িক দর্শন, সাহিত্য আর রাজনীতির কোনো খবরই সে রাখে না। আমার মুখে টমাস কার্লাইলের নাম শুনে অত্যন্ত অকপটভাবে জিজ্ঞেস করলে, কে এবং তার এত নামটা কী কারণে? চরম বিস্মিত হলাম যেদিন জানলাম কোপারনিকাসের থিওরি কী জিনিস তা সে জানে না, এবং সৌরজগতের কী নামে কটা গ্রহ আছে সে খবরও রাখে না। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে এ তত্ত্ব ঊনবিংশ শতাব্দীর কোনো সুসভ্য মানুষ জানে? এ কি ভাবা যায়, না বিশ্বাস করা যায়? কি সাংঘাতিক ব্যাপার! আমার আতকে ওঠা বিস্ময়বোধক দেখে মুচকি হেসে বলেছিল হোমস, খুব অবাক হয়েছ দেখছি। জেনে যখন ফেলেছি, এখন থেকে চেষ্টা করব ভুলে যাওয়ার। ভুলে যাওয়ার চেষ্টা করবে কি হে? আমার মতে মানুষের মগজটা আদতে একটা খালি কুটলি, দরকার মতো আসবাবপত্র দিয়ে সাজাতে হয়। বোকালেই যা পায় তা দিয়ে মগজ ঠেসে রাখে। গুদম ঘরের মতো হাবিজাবি তার জিনিস দিয়ে মাথার মধ্যে ঢুকে থাকার ফলে দরকার মতো আসল জিনিসটি খুঁজে পেতে বেগ পায়। কিন্তু পাকা কারিগর এই ব্যাপারে ভারী হুঁশিয়ার। ফালতু জ্ঞান ব্রেন কুট্রিতে ঢোকাতে নারাজ। কাজের যন্ত্রটি ছাড়া মাথায় কিছুই রাখে না, এবং যে কটি যন্ত্র রাখে বেশ সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। মগজ ঠুকরির দেওয়াল রবারের মতো টেনে বাড়ানো যায়, এবং যত খুশি জ্ঞান ঠাসা যায়। এ ধারণা কিন্তু সবই ভুল। বাজে জিনিস ঠাসতে গিয়ে কাজের জিনিসগুলো মানুষ ভুলে যায় এই কারণেই। আগের জ্ঞান আর মনে করতে পারে না। অদরকারি জ্ঞান দরকারি জ্ঞানকে গুটিয়ে বার করে দিয়ে নিজের ঠাঁই করে নিতে না পারে, কারিগরের সজাগ নজর থাকা দরকার সেদিকে। প্রতিবাদের সুরে বললাম, তাই বলে সৌরজগৎ কী জিনিস তা জানবে না? অসহিষ্ণু কণ্ঠে হোমস বলল, জেনে আমার লাভটা কি? সূর্যকে প্রদক্ষিণ না করে যদি চন্দ্রকে প্রদক্ষিণ করতাম, আমার কাজের দিক দিয়ে তার কানা করে দামও থাকছে কি? এই হলো সুবর্ণ সুযোগ কাজটাকে জিজ্ঞেস করবার জন্য মুখ চুলবুল করে উঠলেও জিজ্ঞেস করতে পারলাম না। পরে কথাগুলো মনে মনে তোলপাড় করে নিজেও একটা সিদ্ধান্তে পৌঁছাবার চেষ্টা করলাম। উদ্দেশ্য সিদ্ধি যে জ্ঞানে হয় না, সে জ্ঞান নাকি ওর নিষ্প্রয়োজন। তাই যদি হয়, সে জ্ঞান ও মগজে ঢুকিয়েছে তার প্রত্যেকটাই উদ্দেশ্য সিদ্ধির জন্য ওর প্রয়োজন। মনে মনে ছকে নিলাম ওর বিধিনিষেধ ফিরিস্তে। শেষকালে কাগজ পেন্সিল নিয়ে লিখে ফেললাম,
ফর্দের দিকে তাকিয়ে কিন্তু হাসি পেল শেষ পর্যন্ত। শার্লক হোমসের দৌড় কত্তুর। এক, সাহিত্য জ্ঞান শূন্য, দর্শন জ্ঞান শূন্য, জ্যোতির্বিজ্ঞান শূন্য, রাজনীতি জ্ঞান নগণ্য, উদ্ভিদ বিদ্যা জ্ঞান বিবিধ, বেলেডোনা, আফিং আর বিশ্ববিজ্ঞানের তুখর, বাগান করার ব্যাপারে ডাহা আনাড়ি, ভূতত্ত্ব জ্ঞান, বাস্তব জ্ঞান আছে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে। রকমারি মাটির চেহারা দেখেই বলে দেয় কোনটা কি মাটি। বেরিয়ে আসার পর ট্রাউজার্সে মাটির দাগ দেখিয়ে বলে লন্ডন শহরে ঠিক কোন জায়গায় কোন মাটিটা পাওয়া যায়। রসায়নবিদ্যা জ্ঞান সুগভীর, শরীরবিদ্যা জ্ঞান নির্ভুল কিন্তু পদ্ধতিবিহীন, চাঞ্চল্যকর সাহিত্য জ্ঞান প্রচুর। বর্তমান শতাব্দীতে যত রকমের বিকট কাহিনী আছে সব যেন কণ্ঠস্থ। ভালো বেহালা বাজায়, তরবারি খেলা, লাঠি আর মুষ্টিযুদ্ধে ওস্তাদ। ব্রিটিশ আইনের বাস্তব জ্ঞানে বেশ দখল আছে। লিস্টটা এ পর্যন্ত লিখবার পর হতাশ হয়ে ছুঁড়ে ফেলে দিলাম আগুনে। নিজের মনেই বললাম, এই জাতীয় জ্ঞানে ফিরিস্তি মাপকাঠি দিয়ে জীবনের লক্ষ্য আবিষ্কার করার চেষ্টাই পণ্ডশ্রম। বেহালায় ওর দক্ষতা উল্লেখ করেছি আগে। সত্যিই হাত ভালো, অসাধারণ বাজায়। কিন্তু অন্যান্য কৃতিত্বের মতো বাজনা বাজানোটাও কিরকম যেন খ্যাপাটে। আমার অনুরোধে ভালো লাগল সুর বাজিয়ে শুনিয়েছে, খুবই কঠিন সুর, কিন্তু নিজে বাজানোর সময় আদৌ কোনো সুর তোলবার ধার দিয়েও যায় না। কোনো কোনো সন্ধ্যায় চেয়ারে আর হয়ে বসে কোলের ওপর বেহালা রেখে দু চোখ মুদিয়ে এলোমেলো ঝংকার তুলে যায় আঙ্গুলের ঘায়ে। কখনো সে ঝংকার সুরেলা বিষণ্ণ, কখনো ফ্যান্টাস্টিক প্রসন্ন। ও সূর্যে মনের ভাবনার প্রতিফলন তা বোঝা যায়। শুধু বোঝা যায় না, সুরের প্রভাব ভাবনায় পড়ছে না, স্রেফ খেয়াল খুশির বশে বিচিত্র বাজনা বাজিয়ে যাচ্ছে। তারপর অবশ্য আমার ধৈর্যের পুরস্কার স্বরূপ আমারই প্রিয় অনেকগুলো মন মাতাল করা সুর এমনভাবে পরের পর বাজিয়ে যায় যে বলবার নয়। প্রথম 2-1 হপ্তাহ কেউ এলো না বাড়ি বই দেখার করতে। ভাবলাম আমার মতো আমার সঙ্গীটিও নির্বাধ্য। অচিরেই দেখলাম তা নয়। পরিচিত তার অনেক এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। বেটে চেহারায় একটা লোক আসতো, নাম তার লেস্ট্রেট। মুখটা ইঁদুরের মতো, গায়ের রং ফিকে বাদামি, চোখ কালো। হপ্তায় হপ্তায় 3-4 বার আসাই চাই। একদিন সকালেই ফ্যাশন দুরন্ত সাজ পোশাক পরা এক তরুণী। আধ ঘন্টার মতো কাটিয়ে গেল হোমসের সঙ্গে। সেই দিনই বিকেল নাগাদ ভীষণ হন্তদন্ত হয়ে এলো নোংরা পোশাক পরা আধবুড়ো সাদা চুলো একটা লোক। দেখতে অনেকটা ইহুদি ফেরিওয়ালার মতো। প্রায় সঙ্গে সঙ্গে আলুথালু বেশে ঘরে ঢুকলো একজন প্রৌঢ়া। আর একবার এলো শুভ্র কেশ এক ভদ্রলোক, তারপরেই মকমল ইউনিফর্ম পরা একজন রেলের কুলি। এরা এলেই শার্লক হোমস তাদের নিয়ে বসবার ঘরে একা থাকতে চাইতো, আমাকে যেতে হতো শোবার ঘরে। প্রতিবারই অবশ্য ক্ষমা চেয়ে নিত আমার এই অসুবিধার জন্য। ঘরটাকে বসবার ঘর করছি না আমার মক্কেল। শুনেই কিন্তু অদম্য ইচ্ছে হতো ব্যবসাটা কী ধরনের জিজ্ঞেস করার, কিন্তু প্রতিবারই সৌজন্যবশত প্রশ্নটা মুখে আটকে যেত। যে লোক যে বলতে চায় না প্রাণের কথা, তাকে জিজ্ঞেস করতে মন চাইত না কিছুতেই। ভাবতাম নিশ্চয়ই কোনো জুৎসই কারণ আছে যার জন্য এই প্রসঙ্গ তুলতে চায় না সে। একদিন কিন্তু ঘুরিয়ে নাক দেখানোর আর দরকার হলো না, সরাসরি নিজেই সব বলে ফেলল হোমস। সেদিনটা 4ই মার্চ। দিনটা ভালো করে মনে আছে একটা কারণে। অন্য দিনের চেয়ে সেদিন একটু আগে ঘুম থেকে উঠেছিলাম। দেখি তখনও প্রাতরাশ সাঙ্গ হয়নি শার্লক হোমসের। আমি বেলায় উঠি বলে ল্যান্ডলেডি তখনও আমার খাবার সাজায়নি, কফিও করেনি। মানুষ মাত্রই এ পরিস্থিতির কারণেই খিটখিটে হয়ে ওঠে। আমিও ঘন্টা বাজিয়ে জানিয়ে দিলাম যে আমি তৈরি। তারপর একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাতে লাগলাম সময় কাটানোর জন্য। টেবিলে বসে নিঃশব্দে টোস্ট চিবিয়ে চলল শার্লক হোমস। এমন সময় একটা প্রবন্ধের শিরোনাম পেন্সিল চিহ্ন দেখে চোখ বুলিয়ে গেলাম প্রথম থেকে। প্রবন্ধটির নামটি বেশ গালভরা জীবনী গ্রন্থ। লেখক মনে করেন চোখ থাকলেই শুধু হয় সুসংবদ্ধ এবং চুলচেরা পর্যবেক্ষণের মাধ্যমে যাই চোখে পড়ুক না কেন তা থেকে অনেক কিছুই জানা যায়। বিষয়টা কিন্তু আমার কাছে ধরিবাজি আর অযৌক্তিকতার সংমিশ্রণ বলেই মনে হলো। অসঙ্গতি আর নির্বুদ্ধিতাকে বেশ চালাকি করে পেশ করা হয়েছে। যুক্তির ধার বেশ তীক্ষ্ণ,
ফাঁক নেই, কিন্তু সিদ্ধান্তগুলোও যেন অতি রঞ্জিত। যে কোনো মানুষের মুহূর্তের ভাব প্রকাশ দেখে লেখক তার মনের চিন্তা ধরে ফেলতে পারেন। চকিতের দৃষ্টিপাত, ক্ষণিকের পেশি কুঞ্চন দেখে নাকি মনের একদম গভীরে কি চিন্তার খেলা চলছে তা বলা যায়। পর্যবেক্ষণে যিনি অভ্যস্ত, বিশ্লেষণে যিনি চস্ত, তাকে ধোঁকা দেওয়া অসম্ভব। ইউক্লিডের জ্যামিতিক সিদ্ধান্ত যেমন অনড়, অকাট্য এবং অভ্রান্ত, লেখকের সিদ্ধান্তও যেন তাই। ব্যাপারটা যে বোঝে না সে কিন্তু আঁতকে ওঠে। পদ্ধতিটা জানা নেই বলে মনে করে লেখক বুঝে জাদুকর, তন্ত্রমন্ত্রে পোক্ত, ডাকিনী বিদ্যায় ওস্তাদ। আসলে যে যুক্তি আর পর্যবেক্ষণের ধাপ পেরিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া তা বোঝে না। লেখক লিখেছেন, নায়াগারা বা আটলান্টিক না দেখে অথবা এই দুয়ের অস্তিত্ব যে আছে তা না জেনে এক ফোঁটা জল বিশ্লেষণ করে যুক্তিবিদ্যায় পণ্ডিত যে কেউ বলে দিতে পারে নায়াগ্রা আর আটলান্টিকের অস্তিত্ব আছে। ঠিক তেমনি সব জীবনই শৃঙ্খলে গ্রথিত। একটা আংটা যদি জানা যায়, নৈয়ায়িকের মতো তর্কবিদ্যা দিয়ে গোটা জীবনটাকে অনুমান করে নেওয়া যায়। সিদ্ধান্ত ও বিশ্লেষণে জ্ঞান 64 কলার মতোই একটা আর্ট, একটা শিল্প। দীর্ঘ অধ্যাবসায় আর সহিষ্ণুতার ফলেই আয়ত্ত করা সম্ভব। এটাও ঠিক যে এই বিদ্যায় চরমোৎকর্ষ অর্জন করার মতো দীর্ঘ জীবন এই মরলোকে কারণ নেই। মন আর বিবেকের সমস্যা সবচেয়ে কঠিন, তাই অনুসন্ধিৎসুর উচিত এগুলো আয়ত্ত করার আগে প্রাথমিক সমস্যাগুলোর সমাধান আগে মন দেওয়া। পাশের মানুষের দিকে এক ঝলক তাকিয়ে জানতে চেষ্টা করুন সে কি কাজ করে, অতীত ইতিহাস কি। ছেলে মানুষের মনে হলেও এই চর্চার ফলে কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতার ধার বৃদ্ধি পায়। ঠিক কিভাবে খুঁজলে কোন জিনিসটি পাওয়া যাবে সে ক্ষমতা আপনা থেকে চোখ আর মগজের মধ্যে এসে যায়। আঙ্গুলের নখ, কোটের হাতা, বুটজুত প্যান্টের হাঁটু তর্জনী আর বুড়ো আঙ্গুলের কড়া, চোখ মুখের চাহনি, শার্টের হাতা দেখে যে কোনো ব্যক্তির জীবিকা বলে দেওয়া যায়। এই সব কিছুর সম্মিলিত ফল অভিজ্ঞ এবং দক্ষ তদন্তকারীর উপকারে আসবে না, এমন কথা কল্পনাও করা যায় না। দমাস করে ম্যাগাজিনখানা টেবিলে নামিয়ে রেখে বললাম বিষম বিরক্তিতে, প্রলাপ বকুনির আর জায়গা পায় না। জীবনে এমন রাবিশ আমি পড়িনি। হলো কি? শুধুই শার্লক হোমস। আরে, এ প্রবন্ধটার কথা বলছি। ব্রেকফাস্ট খেতে তখন বসে পড়েছিলাম বলেই ডিম খাওয়ার চামচ দিয়ে ম্যাগাজিনটা দেখিয়ে আমি বললাম, আমি তো দেখছি প্রবন্ধটা তুমিও পড়েছ, পেন্সিলের দাগও দিয়েছ। লেখাটায় মুনশিয়ানা আছে স্বীকার করেছি, কিন্তু গা জ্বলে যায় বিষয়বস্তুর জন্য। ঘরে বসে যারা ধাঁধার সমাধান করে সময় কাটায়, এ প্রবন্ধ তাদের কারোর লেখা, অবাস্তব লেখা। রেলের থার্ড ক্লাস কামরায় নিচুতলায় ভিড়ে চাপে দিতে ইচ্ছে যাচ্ছে লাখটাকের মুখ, আর চেহারা দেখে আর কি পেশা বলতে কি। জি, বেরিয়ে যাবে যখন বাছা ধরের, যত সব বাজে বাকতাল্লা। প্রশান্ত কণ্ঠে হোম শুধু বললে, বাজি ধরলে কিন্তু তুমিই হারবে। তাছাড়া প্রবন্ধটা আমারই লেখা। তোমারই লেখা? হ্যাঁ, আমারই লেখা। পর্যবেক্ষণ আর অনুমান চোখ দিয়ে দেখে অবহরণমূলক সিদ্ধান্তে আসার প্রবণতা দুটোই রয়েছে আমার মধ্যে। থিওরিটা উদ্ভট আর কাল্পনিক মনে হতে পারে, কিন্তু অতিশয় বাস্তব। এত বাস্তব যে আমার রুচি রোজগার নির্ভর করে এর ওপর। কিভাবে? আপনা হতেই প্রশ্নটা বেরিয়ে গেল মুখ দিয়ে। আমার একটা পেশা আছে। আমার বিশ্বাস এই পেশার পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই। আমি কনসাল্টিং ডিটেকটিভ। জানি না মানেটা বুঝতে পারলে কিনা। লন্ডন শহরে অনেক সরকারি ডিটেকটিভ, অনেক প্রাইভেট ডিটেকটিভ আছে। এরা যখন ভুল করে আমার কাছে আসে। আমি ওদের ভুল শুধরে দিয়ে ঠিক লাইন দেখিয়ে দিই। সাক্ষ্য প্রমাণ আমার সামনে হাজির করি। আমি অপরাধী ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমার জ্ঞানবিদ্যের জোরে সেগুলোকে পরপর সাজিয়ে দিই। সব কুকর্মের মধ্যে একটা মিল থাকে, পারিবারিক সাদৃশ্য বলতে পারো। 1000 কুকর্ম যদি তোমার নখত পর্ণে থাকে, 1001 নম্বর রহস্যটা কী ধরনের কুকর্ম তা বলতে না পারাটাই বরং অদ্ভুত। লেস্ট্রেড নামজাদা ডিটেকটিভ সম্প্রতি একটা জালিয়াতি কেসে নিজেকে জালে জড়িয়ে গিয়েছিল। এত ঘন ঘন আসছিল সেই কারণেই। অন্য লোকগুলো? ওদের বেশিরভাগকে পাঠিয়েছে প্রাইড তদন্ত সংস্থা। প্রত্যেকেই কিছু না কিছু ঝামেলায় জড়িয়েছে। আমি ওদের কথা শুনি, তারপর ওরা আমার মন্তব্য শোনে। ওদের সমস্যার সমাধান হয়ে যায়।
আমি দক্ষিণা পকেটে পড়ি। তার মানে কি বলতে চাও, অন্য লোকে অকুস্থলে গিয়ে চোখে দেখে কানে শুনেও যা জানিনি, তুমি স্রেফ ঘরে বসে তা জেনে ফেলো? হ্যাঁ, তা পারি। ও ব্যাপারে আমার একটা সহজাত ক্ষমতা আছে। মাঝে মাঝে আমাকে ছুটোছুটি করতে হয়, নিজের চোখে দেখতে হয়। অনেক রকম বিশেষ জ্ঞান আমি জানি। এইসব জ্ঞান প্রয়োগ করেই সমস্যায় এবং অদ্ভুত ফল পাই। প্রবন্ধে অবরোহ প্রণালীর যে নিয়মগুলো লিখেছি, যা পড়ে নাক ছিটিয়ে অনেক ঝালটক মন্তব্য করলে, আমার কাছে তা অমূল্য এবং অত্যন্ত বাস্তব। পর্যবেক্ষণ আমার দ্বিতীয় প্রকৃতি। প্রথম সাক্ষাতে তোমাকে বলেছিলাম, তুমি আফগানিস্তান ঘুরে এসেছো শুনে খুব অবাক হয়ে গিয়েছিলে। কারো মুখে শুনেছিলে নিশ্চয়ই? মোটেই না। কিন্তু আমি জানতাম তুমি আফগানিস্তান ঘুরে এসেছো। অনেকদিনের অভ্যেস আর চর্চার ফলে একটার পর একটা চিন্তা এত দ্রুত মাথার মধ্যে দিয়ে ছুটে গিয়েছিল যে তোমাকে দেখা মাত্র অমোঘ সিদ্ধান্তে পৌঁছে গিয়েছি। মাঝের ধাপগুলো সম্বন্ধে সজাগ থাকিনি। ধাপগুলো কি, এবার তা বলছি। ধারাবাহিক যুক্তিগুলো শুনলে বুঝবে কি করে তুমি আফগানিস্তান ফেরত। ভাবলাম, ভদ্রলোকের চেহারা ডাক্তারের মতো, কিন্তু হাবভাব মিলিটারি। নিঃসন্দেহে আর্মি ডাক্তার। চামড়া পুড়ে কালো হয়ে গিয়েছে, স্বাভাবিক রং নয়। কেননা কবজি বেশ ফর্সা। তার মানে ভদ্রলোক বিষুবরেখা বরাবর কোনো জায়গায় ছিলেন। চোখ মুখ উদ্ভ্রান্ত, শীর্ণ কাহিল। তার মানে প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। বা হাতটাও দেখছি জখম হয়েছে। হাতটা অস্বাভাবিক ভঙ্গিমা আড়ষ্টভাবে উঁচু করে রয়েছেন। ক্রান্তীয় রেখা বরাবর কোনো অঞ্চলে থাকলে একজন মিলিটারি ডাক্তারের পক্ষে এত কষ্ট সওয়া এবং হাত জখম হওয়া সম্ভব। অবশ্যই আফগানিস্তানে 18। এতগুলো চিন্তা করতে কিন্তু 1 সেকেন্ড সময়ও লাগেনি। তাই সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিলাম, তুমি আফগানিস্তান ফেরত। শুনে অবাক হয়েছিলে। হেসে হেসে বললাম, কি সোজা, ঠিক এডগার অ্যালেন পোর স্টুপির মতো। গল্পের গোয়েন্দারা যে বাস্তবে সম্ভব তা জানা ছিল না। উঠে দাঁড়িয়ে তামাকের পাইপ ধরিয়ে শার্লক হোমস বলল, স্টুপির সঙ্গে আমার তুলনা করছো নিশ্চয়ই প্রশংসা করার জন্য। আমার মতে টুবি খুবই নিকৃষ্ট শ্রেণীর জাপি। মিনিট 15 চুপচাপ থাকার পর বন্ধুর চিন্তাটাকে দুম করে বলে দেওয়ার মধ্যে তোক দেখানো বাহাদুরি আছে ঠিকই, কিন্তু গভীরতা নেই। পূজা কল্পনা করতে চেয়েছিলেন, পুপিতা আদৌ নয়। গ্যাবোরিয়ার বই পড়েছ? লেখককে আদর্শ ডিটেকটিভ বলে মনে করো? শ্লেষের হাসি হাসল শার্লক হোমস। রাগত স্বরে বলল, লেখক হচ্ছে একটা যাচ্ছেতাই রকমের আনাড়ি ডিটেকটিভ। এনার্জি ছাড়া লেখকের নিজস্ব বলে আর কিছুই নেই। বইটা পড়ে শরীর পর্যন্ত খারাপ হয়ে গিয়েছিল আমার। সমস্যাটা কি? একজন অজ্ঞাতনামা কয়েকদিনে শনাক্ত করা, এই তো। 24 ঘন্টায় আমি তা পারতাম। লেখক নিয়েছে 6 মাস। তদন্ত করতে গিয়ে কি কি বর্জন করা দরকার এই নিয়ে পাঠ্যপুস্তক লিখলে গোয়েন্দাগুলোর কিছুটা শিক্ষা হতো। আমার প্রাণপ্রিয় দুটো চরিত্রকে এরকম উদ্ধতভাবে ধূলিসাৎ করে দেওয়ায় হাড়পিত্তি জ্বলে গেল আমার। জানালার সামনে গিয়ে যানবাহন পথিক সরগরম রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বললাম, হতে পারে লোকটা খুবই ধূর্ত, কিন্তু দাম্ভিক। কুদুলে গলায় হোমস বলল, আজকাল আর ক্রাইম নেই, ক্রিমিনালও নেই। এ পেশায় তাই ব্রেন থাকলেও তা কাজে লাগে না। আমি জানি আমার যা আছে তা দিয়ে বিখ্যাত হতে পারি। গোয়েন্দাগিরিতে আমার মতো এত পড়াশোনার সহজাত প্রতিভা এই মুহূর্তে কারো নেই, কোনো কালেও ছিল না। কিন্তু লাভ কি বলতে পারো? গোয়েন্দাগিরি করবার মতো ক্রাইম নেই। যা আছে তা এত স্বচ্ছ, স্পষ্ট, মোটিভসহ অনারি নষ্টামি, যা স্কটল্যান্ড ইয়ার্ডের যে কোনো অফিসারও সমাধান করে ফেলতে পারে। লোকটার হামবড়াই দেমাকি কথাবার্তায় মেজাজ তখন এত খিচড়ে গিয়েছে যে ভাবলাম প্রসঙ্গ পরিবর্তন করা যাক। নিচের রাস্তায় উল্টো দিকে একটা লোক হাতে একটা নীল রঙের বড় খাম নিয়ে উদ্বিগ্নভাবে বাড়ির নম্বর দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটছিল। দীর্ঘকায় বলিষ্ঠ চেহারা, পোশাক সাদাসিধে আর 5টা লোকের মতোই। নিশ্চয়ই চিঠি পৌঁছে দিতে এসেছে। আঙুল তুলে বললাম, লোকটা কাকে খুঁজছে? সঙ্গে সঙ্গে শার্লক হোমস বলে উঠল, রিটায়ার্ড জাহাজি সার্জেন্টের কথা বলছো? মিথ্যের জাহাজ, জালিয়াতি কোথাকার। মনে মনেই বললাম আমি। জানি যে অনুমানটা যাচাই করতে পারবো না। কথাটা ভাববার সঙ্গে সঙ্গে নিচের তলায় লোকটার চোখ পড়ল আমাদের বাড়ির ঠিকানায়।
তক্ষুনি রাস্তায় পেরিয়ে এসে টোকা মারল দরজায়। নিস্তলায় শুনলাম গুরু গম্ভীর কণ্ঠস্বর এবং সিঁড়ি বেয়ে উঠে আসার ভারী পদশব্দ। ঘরে ঢুকে খামখানা আমার বন্ধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার শার্লক হোমসের চিঠি। শার্লক হোমসের আত্মহীনতা আর দপচূর্ণ করার এই হলো সুবর্ণ সুযোগ। এই সুযোগ যে আমি পেয়ে যাব, একটু আগেই মহাপণ্ডিতের মতো দুম করে কথাটা বলার সময়ে হোমস নিশ্চয়ই তা কল্পনাও করতে পারেনি। খুব ভদ্র, নম্র, অমায়িকভাবে জিজ্ঞেস করলাম পত্রবাহককে, ওহে, কি করা হয় তোমার? আজ্ঞে দারোয়ানি, উর্দিটা মেরামত করতে দিয়েছি। বন্ধুবরের দিকে বিষ দৃষ্ট নিক্ষেপ করে শুধলাম, আগে কি করতে? সার্জেন্ট, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রি। আর কিছু বলবেন? রাইট স্যার। খটাস করে বুট ঠুকে হাত তুলে স্যালুট করে অন্তর্হিত হল অবসরপ্রাপ্ত জাহাজি কর্মচারী। আপনারা শুনছিলেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ ছিল প্রথম পর্ব। আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছে তাদের সবাইকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। পরবর্তী পর্বের জন্য আবার আপনাদের সাথে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।